নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে কোনো চিঠি নয়, আজকে রবীন্দ্রনাথ নয়, স্বামী বিবেকানন্দ নয়, আজকে আমি সেই মানুষটির কথা বলবো যিনি বাংলার বুকে বারবার ফিরে আসতে চেয়েছেন। কবি জীবনানন্দ দাশের কথা বলবো। তার মৃত্যুর মুহূর্তগুলো, হসপিটালে শয্যা অবস্থায় কিরকম ছিল, সেই দৃশ্যাবলী আজকে আমি আপনাদের পাঠের মাধ্যমে তুলে ধরব। যে বিষয়ে একটা রহস্য চিরকাল থেকে গেছে। অনেকে বলেন তিনি আত্মহত্যা করেছিলেন অথবা সেটি দুর্ঘটনা ছিল, কিন্তু সেই 14ই অক্টোবরের সন্ধ্যে থেকে 22শে অক্টোবর পর্যন্ত তার যে মৃত্যুর যাত্রাপথ, সেইটার একটা বর্ণনা আজকে আমি দেব। জানুন আপনারা সকলে, এটাই আমি চাই। 14ই অক্টোবর সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন জীবনানন্দ দাশ। রাসবিহারী অ্যাভিনিউয়ের জলখাবার নামক একটি দোকান ছিল। সেই দোকানের যিনি মালিক ছিলেন তার নাম চুনিলাল দে। জীবনানন্দের ওই দোকানের সঙ্গে একটা সম্পর্ক ছিল। তার ছেলে বা তিনি মাঝে মধ্যেই সেখান থেকে খাবার দাবার কিনে নিয়ে যেতেন, এবং সেই কারণে দোকানের মালিক চুনিলাল দে জীবনানন্দ দাশকে কিন্তু চিনতেন। এবং তার জবানি থেকে যেটুকু জানা যায় যে তিনি বলেছেন দুর্ঘটনা সম্বন্ধে, সেদিনও সন্ধ্যেবেলায় তিনি দেখেছিলেন এই ট্রাম লাইন পেরিয়ে আপন মনে কবি হেঁটে যাচ্ছেন, হাতে তার ডাব ধরা ছিল। এবং এই দৃশ্য দেখার কিছুক্ষণ পরেই যখন তিনি দেখেন দুর্ঘটনার জন্য চিৎকার চলছে, কোথাও একটা দুর্ঘটনা হয়েছে, এবং সেটা দেখার পরেই তার প্রথমেই মনে হয় কবি নন তো, এবং সেই একটা কৌতূহল নিয়ে তিনি ছুটে যান এবং গিয়ে দেখেন তারই আশঙ্কা, সত্যি করে কবি সেখানে দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ট্রামের ভিতরে শরীরের প্রায় সমগ্র অংশই তার ঢুকে আটকে গেছে। তখন চুনিলাল দেব তাকে টেনে তার দেহটিকে বার করেন এবং কিছু লোকের সহায়তায় ট্যাক্সি করে সব থেকে কাছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করিয়ে দেন। এই খবর তখনও চারিদিকে ছড়ায়নি, শুধুমাত্র তার বাড়ির লোক, বিশেষত তার সমর, খবর পেয়ে কোথায় আছেন সঠিক দিশা না পেয়ে তিনি প্রথমেই মেডিকেল কলেজে যান। তার কারণ পাশাপাশি দুটি হসপিটাল ছিল, এবং যেহেতু ভূমেন্দ্র গুহ জীবনানন্দের খুব নিকটের একজন প্রিয় ছাত্র, প্রিয় মানুষ ছিলেন, এবং ভূমেন্দ্র গুহ সেই সময় ডাক্তারি ছাত্র মেডিকেল কলেজে, তাদের ধারণা হয়েছিল হয়তো তাকে সেখানেই ভর্তি করা হয়েছে। কিন্তু অবশেষে দেখা যায় যে তিনি শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে ভর্তি হয়েছেন, সাধারণ বিভাগে তাকে রাখা হয়েছে। এরপরে কবির বোন সুচরিতা দাস এবং বাড়ির লোকজন সব একে একে আসেন তাকে দেখতে, এবং দেখা যায় সেখানে একটা সংকট পরিস্থিতি তৈরি হয় যে এরকম আহত মানুষটিকে দেখার জন্য সরকারিভাবে হাসপাতালে যে সমস্ত স্টাফ, তাদেরকে টাকা দিয়ে রাখা যেতেই পারে, কিন্তু সেখানে তো আন্তরিকতার সমস্যা হতে পারে, বা দিনে রাতে তাকে দেখবে কে, কারণ পরিবারে এমন অনেক মানুষ নেই যারা পালা করে দেখতে পারবে। এই নিয়ে ভূমেন্দ্র গুহর সঙ্গে আরো অনেকের, সঞ্জয় বাবুর সঙ্গে, অনেকের সঙ্গে সুচরিতা দাসের একটা আলোচনা হয়, এবং তাকে পালা করে দেখার জন্য ভূমেন্দ্র গুহর উপরে দায়িত্ব পড়ে যে তিনি যেমন করে হোক এই ব্যবস্থাপনা সুসম্পন্ন করবেন। এবং তারই উদ্যোগে দিলীপ কুমার মজুমদার, ডক্টর দিলীপ কুমার মজুমদার, এবং বর্তমান মানে তৎকালীন পরবর্তীকালে ডাক্তার হয়েছিলেন তারা, ডাক্তার তখন ডাক্তারি ছাত্র ছিলেন এবং ভূমেন্দ্র গুহ সহপাঠী ছিলেন। প্রথমে তিনি এই তিনজনকে জানান যে তারা পালা করে কবিকে পাহারা দেবেন।
দিনে রাতে। এবং কিন্তু সমগ্র প্রক্রিয়াটি সুসম্পন্ন করতে গেলে মোটামুটি 6 জন লোকের দরকার ছিল, কারণ কতদিন কবি ওখানে থাকবেন, তার শরীরের কি পরিস্থিতি সেটা দেখেই তারা বোধহয় আন্দাজ করেছিলেন। এবং উপেন্দ্র গুহরই সহপাঠী বিভিন্ন ডাক্তার, স্থানীয় ছাত্ররা সেই সময় পালা করে ঘন্টা ধরে হসপিটালে থাকতেন তার কাছে। আর থাকতেন তার বোন সুচরিতা দেবী। তিনি প্রতিদিন একটি বাস্কেটে করে কিছু খাবার দাবার, ফ্লাক্সে করে চা ইত্যাদি সহযোগে সারা দিন রাত সেখানে বসে থাকতেন এবং কবিকে যারা দেখতে আসতেন বা দেখা শুশ্রূষা করছেন তাদেরকে ওই খাবার এবং চায়ের যোগান দিয়ে তিনি পরিষেবা প্রদান করতেন। এই ছিল কবির হসপিটাল যাত্রা পর্যন্ত একটি বর্ণনা। কিন্তু এবারে আমি যা বলবো যে কতটা ভয়াবহ ছিল সেই দিনগুলো, কবির নিজের জীবনের জন্য হয়তো নয়, কারণ তিনি তখন ততটা সচেতন ছিলেন না, কিন্তু তার চারিপাশের মানুষজন কি অনুভব করেছিলেন, তার কি পরিস্থিতি ছিল, সেই বিষয়ে আমি এখন জানাবো আপনাদের। এই অংশটা আমি উপেন্দ্র গুহর পাঠ থেকেই পড়ে শোনাবো, তাতে আপনারা অনেক বেশি উপলব্ধি করবেন পরিস্থিতিটা। তিনি লিখছেন, আমি দিদিকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ট্যাক্সিতে করে পৌঁছে দিই। অশোকানন্দ, নলিনী দাস, জীবনানন্দ দাশের ভ্রাতা এবং ভাতৃবধূ, আরো অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নারী পুরুষ, যাদেরই কাউকেই আমার চেনার কথা নয়, ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে ছোট ছোট জটলা করে মোয়া বেঁধে আছেন, ছোট গলায় কথাবার্তা বলছেন। দিদি এদের কাছে আমাকে নিয়ে গিয়ে দাঁড় করালেন। পরিচয়টা দিলেন। এরা যে আমাকে দেখে এবং আমার ভবিষ্যৎ কর্মসূচি সম্বন্ধে জেনে খুব একটা উৎসাহিত বোধ করলেন তা মনে হলো না। আমাকে দেখে তাদের এই কথাটা মনে পড়ে গেল যে এখনো তো প্রতিশ্রুত প্রাইভেট নার্সটি আসেননি। একজন বললেন, তুমি বরং দেখো এখনো কেন নার্স এলো না, কি যে করছে এরা, কি ম্যানেজমেন্ট। এবার উপেন্দ্র গুহ যাচ্ছেন, ভিড় ঠেলে ওয়ার্ডের দিকে ঢুকছেন। তিনি দেখছেন ডান দিকের ওয়ার্ডের মাঝামাঝি একটা দরজার কাছে জীবনানন্দ দক্ষিণ শিয়রে শুয়ে আছেন, একটা ভাঙা চোরা রং ওঠা লোহার খাটে। ভাঙা ডান পাটি তখনও ব্যান্ডেজে জড়ানো, শুধু মনে হয় যেন পাতলা সরু তক্তা মতো কিছু ব্যান্ডেজের আবরণের ভিতরে দেওয়া রয়েছে। পায়ের পাতা তবু কাত হয়ে আছে বাইরের দিকে, রক্ত ফুটে বেরুচ্ছে জায়গায় জায়গায়, ফলে কোথাও কোথাও জট পাকানো কালো কালো ছোপ ধরে আছে। গায়ে পাতলা চাদর, বেশ ময়লা, মাথার কাছে জং ধরা কাত হয়ে থাকা একটা চৌকো লোহার লকার, তার উপরে 2-4টে ওষুধ বিশুদ শিশি, ঠোঙা, তুলো, ডিশ, তোয়ালে। জীবনানন্দ চুপচাপ, কিন্তু শ্বাস পড়ছে ছোট ছোট, তাড়াতাড়ি কষ্টকর, হ্যাচকা মতন। হাত দুটি পাশে পড়ে আছে নেতিয়ে, যদিও ঢাকা দেখা যাচ্ছে। হয়তো ঘুমের ওষুধ দেয়া হয়ে থাকবে, বা ব্যথার ওষুধ, নাকে অক্সিজেনের নল। অক্সিজেন জলের ভিতরে বুদবুদের বহর দেখেই বোঝা যাচ্ছে না যাওয়ারই মতন। হয়তো দিদিমণিরা এখনই এসে ঠিক করে দেবেন। বাঁ হাতে স্যালাইনের নল, জল পড়ছে ফোঁটা ফোঁটা। পরিবেশটা সুবিধের নয়। খোলা হাঁকড়া ইমার্জেন্সি ওয়ার্ড, হরেক রকমের রোগীতে ঠাসাঠাসি ভিড়। যেমন মেডিকেল কলেজের হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে দেখেছি সেই রকম আর কি। ডান দিকে বাঁ দিকে দেওয়ালে ঘেঁষে লম্বা সারিতে রোগীরা সব শোয়ানো। কেউ চেঁচাচ্ছে, কেউ বা শ্বাসকষ্টে বা ব্যথায় গোঙাচ্ছে, কেউ সর্বাঙ্গে এমন ভাবে পুড়ে গেছে যে তার দিকে তাকাতে গেলেই শিরদাঁড়া ভিতরে শিরশির করে ওঠে। চোখ ফিরিয়ে নিতে হয়। চারিদিকে দুর্গন্ধ, নোংরা, পুরো শরীরটা বিছানার চাদরের সাথে সেটে আছে। কারোর বা মাথা ফেটেছে, সে রক্তের ছোপ লেগে আছে ব্যান্ডেজের মাথায় নিয়ে অসাড় অজ্ঞান। মাথা গড়িয়ে যাচ্ছে, লালা ঝরছে,
ঠোঁটের কষবে। জেলের আসামি রোগীকে পাহারা দিচ্ছে বসে বসে পুলিশ, সে বিছানার পাশে বন্দুক কাত করে শুয়ে রেখে খৈনি টিপছে। রামাহো বলে গান শুরু করেছে। কোনায় যে রোগী মরেছে তার মৃতদেহ এখনো সরানো হয়নি। সরাতে হয়তো দেরি হবে, যতক্ষণ না আসে কাতাবকান্তা ইত্যাদি মর্তলোকের অজ্ঞানাচ্ছন্ন অধিবাসীদের জানান দিতে থাকবে আশা করা যায়। আশ্চর্য একটা পরিবেশ। সেখানে শুয়ে আছেন আমাদের সকলের প্রিয় কবি জীবনানন্দ, তার ভাঙাচোরা শরীর নিয়ে। বিকেলের দিকে তার ভাঙাচোরা হাড়গোড়ের গোটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এক্স-রে করা হলো, এবং এক্স-রে করার পরে জানা গেছিল সেই সময় কবি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এটি ছিল একটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস যে কতটা ভয়ানক তা আমরা সকলেই জানি। এই সময়ে তার দায়িত্ব গ্রহণ করেছেন শান্তি নামে এক নার্স, যিনি তার পরিপাটি কাজের মাধ্যমে জীবনানন্দের পরিষেবা শুরু করেছেন। ভর্তি অবস্থায় হাসপাতালে পুরো একটা দিন তার এইরকম ভাবে কেটে গেল। সেরকম কোনো চিকিৎসা তিনি পেলেন না। ব্যথার জন্য প্রতিদিন লার্গাপটিন দেওয়া হয়েছিল এবং পেনিসিলিন দিনে 2 বার করে ফোঁড়া হচ্ছিল শরীরে। এই ছিল তার তৎকালীন প্রথম 2-1 দিনের চিকিৎসার পদ্ধতি। এর মধ্যে তার যখন এইরকম ওয়ার্ডের অবস্থা, একটা অস্বাস্থ্যকর দুর্গন্ধময় পরিবেশে জীবনানন্দের মতন মানুষ পড়ে রয়েছে, সেখানে সঞ্জয় ভট্টাচার্য, ভূমেন্দ্র গুহ এরা সকলেই উদ্বিগ্ন। সেই সময় সজনীকান্ত দাস, যিনি সারা জীবন তার সাহিত্য চর্চার ব্যঙ্গের মাধ্যমে সমালোচনায় করে এসেছিলেন, সকলে তাকে জীবনানন্দ বিরোধী বলেই জানতেন, তিনি একটা আশ্চর্য ভূমিকা গ্রহণ করলেন। তার উদ্যোগে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় একদিন দেখতে এলেন লেখককে। এসে তিনি নিজে ডাক্তার এবং তিনি কিছু পরামর্শ দিলেন তৎকালীন চিকিৎসা যারা করছিলেন সে সমস্ত ডাক্তারদের, এবং তার একটা ট্রিটমেন্টের ডায়াগ্রাম অনুসারে তার চিকিৎসা চলতে লাগলো। এবং সজনীকান্তের উদ্যোগেই ওই পার্টিশনের মধ্যেই, ওয়ার্ডের মধ্যেই কাপড় দিয়ে পার্টিশন ওয়াল তৈরি করে পর্দা দিয়ে একটা কেবিনের মতন ব্যবস্থা করে দেওয়া হলো। কারণ যদিও বিধানচন্দ্র রায় তাকে বলেছিলেন যে কোনো আলাদা কেবিনে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করতে, কিন্তু তার শারীরিক পরিস্থিতি এতটাই ভাঙাচোরা ছিল যে তাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তখন ওইখানে একটি কেবিন প্রস্তুত করা হয় এবং সেই কেবিনকে শান্তি তার প্রতিদিন তার যে শোবার বিছানার চাদর ভূমেন্দ্র গুহ সহযোগিতায় পাল্টে দিতেন। শান্তি রাতের বেলার নার্স ছিলেন এবং মাথার পাশে ফুলদানিতে টাটকা ফুল রাখা, বিছানা পরিপাটি টান টান কুচকানোহীন এবং অতি যত্নে রাখা শুরু করলেন। সময় মতন তার মাথা আঁচড়ে দিতেন, চুল আঁচড়ে দিতেন, সকালে থেকে উঠলে তার ব্রাশ করিয়ে দিতেন। ভোরের দিকেই কবি ঘুমাতেন, কারণ সারা রাতে তীব্র ব্যথা যন্ত্রণার আবেশে তিনি প্রায় সময় জেগে থাকতেন এবং ভোরের ঠান্ডা বাতাসে তার চোখ লেগে আসতো। তার আগেই শান্তি তাকে পরিপাটি করে সাজিয়ে দিতেন এবং তিনি বেশ খানিকক্ষণ শান্তির নিদ্রায় থাকতেন। এই সময়ে মাঝে মাঝেই উনি জেগে উঠতেন, পাশ ফিরে শুতে চেষ্টা করতেন। ওষুধের প্রভাবে ঝিমিয়ে থেকেও যথেষ্ট কষ্ট পাচ্ছেন তা কিন্তু বোঝা যেত। তার ডান পাটি ভীষণভাবেই ভেঙে গিয়েছিল দুর্ঘটনায় এবং তার পাঁজরের হাড় টুকরো টুকরো হয়ে গিয়েছিল, ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল এবং পাঁজরের হাড় টুকরো হয়ে গিয়ে তার একটি ফুসফুস সেই হাড়ের আঘাতে একদম বসে গেছিল। তবু চিকিৎসা চলছিল। জীবনানন্দের শারীরিক অবস্থা সম্পর্কে অনেকগুলি তথ্য জানা গেল 2-3 দিন পর। তার শরীরের ডান দিকের অনেকগুলি হাড় ভেঙে গেছে, কণ্ঠার হাড়, বুকের খাঁচার একগুচ্ছ হাড়, জানুর হাড়
বুকের এক্সরেতে দেখা গেছে যে ডান দিকের ফুসফুসে ও তার চারিদিকে রক্ত জমে গেছে। ভাঙা হাড়ের খাঁচায় ফুসফুস অনেকটাই থেতলে গিয়েছে। জানুর হাড় ভাঙার জন্য শুধুই যে মাংসর চামড়া ছিঁড়ে বাইরে রক্তপাত হয়েছে তাই নয়, ভিতরেও মাংসপেশির ভিতরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখনই পায়ে প্লাস্টার ইত্যাদি করা যাবে না এবং ফুসফুসের অবস্থাটা এতটা একটু ভালোর দিকে না যাওয়া পর্যন্ত বুকেও কোনো রকম প্লাস্টার বা কোনো ব্যান্ডেজ বাঁধা যাবে না, শুধু এক বিশেষ ধরনের ব্যান্ডেজের মতন পুটলি করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছিল। তাতে ভাঙা হাড়ের নড়াচড়া আর ফুসফুসের জখম করা কিছুটা কমে এবং বুকের ভিতরে জমা রক্ত নিজের থেকে না কমলে সিরিঞ্জের সাহায্যে টেনে বার করে দিতে হবে এমনই জানান ডাক্তাররা। এমনিতেই তিনি হাই ব্লাড প্রেশারের রোগী ছিলেন। প্রেশার কমে গিয়ে নানাভাবে নানা দিক থেকে রক্তক্ষরণের জন্য কমে যাচ্ছিল, শরীরে রক্তাল্পতার দোষ দেখা দিচ্ছিল। ওষুধপত্রের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ চিকিৎসা হওয়ার দরকার ছিল সেই সময়ে, কিন্তু কতটা কি চিকিৎসা হচ্ছিল সেটা বোঝার কোনো উপায় ছিল না, কারণ যদিও ডাক্তারি ছাত্র ছিলেন ভূমেন্দ্র গুহ বা তার বন্ধুরা, তবু তাদের পক্ষে এতটা জ্ঞান তখনও সঞ্চয় করা হয়নি। পাকস্থলীর ভিতরে যাতে কোনো রকম খাদ্য না থাকে তাই মাঝে মধ্যে সেটাকে টেনে বের করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, পাকস্থলী পুরো খালি রেখে দেওয়া হয়েছিল। এবং দীর্ঘদিন ধরে এইভাবে থাকার পরে যখন ফুসফুসের অবস্থা আরো অবনতির দিকে যায়, তখন একজন বিশেষজ্ঞ ডাক্তার এসে ইনজেকশনের মাধ্যমে তার ফুসফুস থেকে জমে থাকা রক্ত বের করারও চেষ্টা করেছিলেন, বের করেও ছিলেন কিছুটা, এবং তাতে তার সাময়িকভাবে কিছু একটু প্রশান্তি হয়েছিল, হয়তো শ্বাস প্রশ্বাসের সমস্যা কিছুটা মিটেছিল। এরই মাঝে একদিন তিনি হঠাৎ একটুখানির জন্য জ্ঞান ফিরে পেলেন এবং জীবনানন্দ দাশ আচার খেতে ভীষণ ভালোবাসতেন এবং তিনি সেটা ভূমেন্দ্র গুহকে দাঁড়িয়ে থাকতে দেখেই বললেন, দিদি কোথায়, খুব কোথায়, ওর বোনকে ডেকে আনবেন। এবং সুচরিতা দাস আসার সঙ্গে সঙ্গে ওনাকে প্রায় ধমকের সুরে বললেন যে তুই কলকাতায় এসেছিস, আমার জন্য আচার এনে দে। এবং সুচরিতা দাস বললেন বিপদে। তিনি বললেন যে এত রাতে আচার কোথা থেকে পাবো, কালকে সকালে তোমাকে এনে দেবো। সেটা শুনে কবি ভীষণ রেগে গিয়ে বললেন, কেন, আই এম নট ইন ক্যালকাটা। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন কলকাতার মতন জায়গায় আছি না, তাহলে রাতের বেলা কেন আচার পাওয়া যাবে না। বলেই তিনি আবার ঘুমিয়ে পড়লেন যেন। এরকমই মাঝে মধ্যেই তিনি তার নিদ্রা ভঙ্গ হতো এবং কিছু কিছু কথা বলতেন। একদিন তিনি বললেন বনলতা সেনের পাণ্ডুলিপির রং দেখতে পাচ্ছেন। একদিন তিনি বললেন শেষ মুহূর্তে নাকি দিলীপ কুমার মজুমদারের কাছে বলেছিলেন যে আকাশ জুড়ে তুষার পাণ্ডুলিপির রং ছড়িয়ে রয়েছে। এরকম যখনই কখনো কখনো ঘুমের মধ্যে তিনি বিভিন্ন রকম কথা বলতেন। এবং অবশেষে এলো সেই 22শে অক্টোবর রাত 11:30 নাগাদ, 11:35 নাগাদ তিনি হলো ত্যাগ করে চলে গেলেন। বুকের ভাঙা পাঁজরগুলির জন্য একটা পুটুলি বাঁধা ব্যান্ডেজ বেঁধে দেওয়া ছাড়া ভাঙাচোরা হাড়গুলির জন্য আর কিছুই করা গেল না। বুকের ভিতরে জমে থাকা রক্ত একবার বার করে দেওয়া হয়েছিল অবশ্য। জানুর ভাঙা হাড়ের জন্য সেই যে এক টুকরো কাঠ লাগিয়ে ঠেকনা দেওয়া হয়েছিল ব্যান্ডেজের ভিতরে, তাই রইল। তিনি নড়লেন না, নড়তে পারলেন না। তার পিঠের তলা দিকে বেডসোর হলো, যাতে শুধু দুবার দিনে মার্কিউরোক্রোম তরল আলতা লাগাতে বলা হয়েছিল। আমরা লাগিয়েছিলাম। শ্বাস প্রশ্বাস দ্রুত ছোট হতে হতে থেমে গেল এক সময়। বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটুকু দরকার তাও তার থেতলে যাওয়া ডান ফুসফুস আর বসে যাওয়া ফুসফুস জোগাতে পারল না। আঙুলের ডগা, নখ, ঠোঁট সব নীল হয়ে গেল, যেন বিষ পান করেছেন তিনি। প্রস্রাব কমে গেল আর রক্তাক্ত হয়ে উঠল। উঁচু ব্লাড প্রেশার অবাধ্য হয়ে নিচু হয়ে পড়ল। যতদিন বেঁচে ছিলেন জ্বরের অবাধ লীলাক্ষেত্র হয়ে উঠেছিল তার শরীর। কখনো যে মারাঠা দস্যুর মতো ধেয়ে আসবে, আবার চলে যাওয়ার বিস্তীর্ণ ধ্বংসস্তূপে বিকীর্ণ করে যাবে, তিনি মৃত্যুর কোলে নিভে যেতে থাকবেন প্রায়।
তার আর কোনো হদিশ রইল না। বিড়বিড় করে তার যাবতীয় অনুচ্চারিত কথাগুলি তিনি দিবস রজনী অক্লান্তে ও অভাবনীয় সত্য ভাষণে বলে যেতে থাকলেন। আর আমরা গভীর অভিনিবেশে রক্তাক্ত বেদনায় তার নিষ্ঠাবান শ্রোতা হয়ে উঠতে চেষ্টায় ত্রুটি করলুম না। কিন্তু হায় হতাশা, আমরা হেরে গেলুম। সেদিন সন্ধেবেলায় সবাই স্তব্ধ। কান্না চাপবার একটি ব্যর্থ প্রয়াস। দিদি কাঁদছেন। চিরদিনের মতন শেষ হয়ে গেল আকাশের দিকে চেয়ে চেয়ে কবিতা বলার স্বাদ। জীবনানন্দ যখন প্রথম দিকে ছিলেন, একদিন হঠাৎ চোখ খুলে বলেছিলেন, আমাকে তেতলার ঘরে নিয়ে যাওয়া যায় না? ওখান থেকে আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কবিতা বলতুম। সেই স্বাদ তার চলে গেল 22শে অক্টোবর 1954 সালে রাত্রি 11:35। মোটরের মধ্যে কবিকে শুইয়ে দেওয়া হলো। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। এলগিন রোড ধরে ল্যান্সডাউনে গিয়ে দাঁড়ালো গাড়ি। গভীর রাত্রি, মহানগরী ঘুমে আচ্ছন্ন। সারি সারি দেবদারু আর কৃষ্ণচূড়ার গাছ চোখ মেলে আর দেখছে এই মহাযাত্রা। আলো রহস্যময়ী সহদরের মতন এই রাত। মেঘের স্তূপ আকাশের বুক চেপে ধরেছে। গ্যাসের আলো মিটমিট করে জ্বলে সৃষ্টি করছে এক স্বপ্ন কুহক। বিশাল রাস্তা অমৃত অজগরের মতন শুয়ে আছে। গাড়ি চলছে এর ওপর দিয়ে। নিবিড় নির্জন রাস্তা, কাস্তের মতো বাঁকা চাঁদ, সর্বাঙ্গ বৈধব্যের শ্বেত আভরণ। অপরিসীম ব্যথায় গাছের আড়ালে মুখ লুকিয়েছে। আকাশে অসংখ্য মৃত তারাদের মিছিল। যে নক্ষত্রেরা হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, মৃত্যুহীন জ্যোতির্লোকে যেতে যেতে স্বর্গপথ যাত্রী নক্ষত্রের মুখর ভাষা মুখ সঙ্গীতের রাগিনীর মতন নিবিড় নীরবতায় প্রবাহমান। সময়ের ক্লেদাক্ত নরককুণ্ডে ফেলে আমরা তোমাকে হনন করেছি, বরণ করব তোমাকে। হেমন্তের সন্ধ্যায় জাফরান রঙে সূর্যের নরম শরীরে, বিম্বিসার অশোকের ধূসর জগতে, কিংবা ভিজে মেঘের দুপুরে ধানসিঁড়ি নদীটির পাশে শান্ততা নীরবতার ওড়না ঢাকা রাস্তা শেষ হয়েছে। গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। দোতলার একটা ঘরে কবিকে শুইয়ে রেখে আমরা চলে এলাম। এই হলো জীবনানন্দ দাশের শেষ কটা দিনের গল্প, যা আমাদের মতন জীবনানন্দ প্রেমীদের প্রত্যেকের হৃদয়ে এক গভীর ক্ষত বারবার সৃষ্টি করে যখনই আমরা এই দৃশ্য পড়ি, ভাবি, ভাবনায় আনি। আজকে ডাকবাক্স সেই জীবনানন্দের শেষ স্মৃতি, শেষ সময়কে চেষ্টা করলো আপনাদের সামনে তুলে ধরা। কেন জানবেন না আপনারা একজন কবির শেষ জীবনের যাত্রা? জানুন। জানতে এরকম অনেক ঘটনা, অনেক কিছুই আমি আপনাদের সামনে বারবার নিয়ে আসতে চাই। শুধু আপনাদের জানাতে চাই, আপনারা পাশে থাকুন, নিজেদের ভালো লাগা মন্দ লাগা জানান। উৎসাহ পেলে আমি আরো অনেক কিছু আপনাদের জন্য আনতে পারি। তবে আজকের এই মন ভারী করা পর্ব নিয়ে বেশি কি আর বলি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই থাক।